হ্যালো বন্ধুরা, আজকে আজকে এই ভিডিওতে আজকে এই ভিডিওতে আমি ক্লাস 9-এর লাস্ট চ্যাপ্টার এর 5.2.2 ইউনিট যেটা জল সম্পর্কে আলোচনা করে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা শুরু করি। বলছে জল হলো একটা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। জল ছাড়া কোনো জীবনেরও বেঁচে থাকা সম্ভব নয়। কোনো জলের অপর নাম এই জন্য জীবন। যে কোনো জীবন বেঁচে থাকার জন্য জল একান্ত প্রয়োজন, কারণ আমাদের প্রোটোপ্লাজমের তোমার হচ্ছে 90% হচ্ছে 70 থেকে 80% হচ্ছে জল। জীবদের মোটামুটি তোমার 90% to 95% হচ্ছে জল দিয়ে তৈরি। মানুষ কী কাজে জল ব্যবহার করে, কেনই বা জলের সংকট দেখা দিয়েছে সে সম্পর্কে নিচে আলোচনা করা হলো। অর্থাৎ এই ভিডিওতে আমরা জলের ব্যবহার এবং জলের সংকট দুটো নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে জলের ব্যবহার। এক নম্বর হচ্ছে পানীয় জল। পানীয় জল মানে যে জলটা আমরা পান করি। বেঁচে থাকার জন্য জল অপরিহার্য। পৃথিবীতে সঞ্চিত জলের 3% হচ্ছে জল পানযোগ্য। অর্থাৎ পৃথিবীতে হচ্ছে কি 70 ভাগ হচ্ছে কি ওয়াটার আর 30% ল্যান্ড। 30% ল্যান্ড। এবার এই 70% ওয়াটারের মধ্যে মাত্র 3% ওয়াটার হচ্ছে কি ড্রিঙ্কিং ওয়াটার। এই ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আবার 2% রয়েছে তোমার কোথায়, এটা গ্লেসিয়ারে হিমবাহতে রয়েছে, রক অর্থাৎ শিলাতে রয়েছে, এবং 1% আমরা হচ্ছে খাওয়ার জন্য পাচ্ছি। 1% ড্রিঙ্কিং হিসেবে ব্যবহার হচ্ছে। এবার 1%-এর মধ্যে আবার অনেকটা জল হচ্ছে পলিউটেড হয়ে গেছে বলে বর্তমানে জল সংকটটা মানে ভীষণ আকারে প্রকাশ পেয়েছে। পৃথিবীতে মাত্র 3% মিষ্টি জল পানযোগ্য। এই মিষ্টি জল ভূপৃষ্ঠে রয়েছে, হিমবাহে রয়েছে, বরফের আস্তরণে রয়েছে এবং মাটির ভৌম জল হিসেবে সঞ্চিত রয়েছে। যেগুলো ধরনের হিমবাহে গ্লেসিয়ার হিমবাহতে রয়েছে বা বরফের মধ্যে রয়েছে বা কোনো পাথরের মধ্যে রয়েছে, সেই জলগুলো কিন্তু আমরা খাদ্য হিসেবে ব্যবহার করতে পাই না। তাহলে আমরা কোনটা ব্যবহার করি? আমরা মাটির যে ভৌম জল সেটা খাদ্য হিসেবে গ্রহণ করি। প্রতিদিন একজন মানুষ প্রায় 50 লিটার জল ব্যবহার করে। আমাদের দৈনন্দিন একটা অ্যাভারেজ গড়ে হচ্ছে 50 লিটার জল ব্যবহার করে, যার মধ্যে পান করার জল লাগে মাত্র 2 থেকে 3 লিটার। অর্থাৎ একটা গড়ে প্রত্যেক মানুষের 50 লিটার জল লাগে, যে 2 থেকে 3 লিটার পানীয় জল হিসেবে ব্যবহৃত হয়। 2 নম্বর কৃষিকাজে শস্য ক্ষেত্রে জলসেচের যে যথেষ্ট পরিমাণ জলের প্রয়োজন হয়। তাহলে জল ছাড়া তো আর কোনো চাষবাস করা সম্ভব না, কারণ যে কোনো জীবকে বেঁচে থাকার জন্য বা বড়ো হওয়ার জন্য জল একান্ত অপরিহার্য। 3 নম্বর শিল্প। তুলা শিল্প, পাট শিল্প, চর্মশিল্প, রং শিল্প প্রভৃতিতে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। গৃহস্থলের কাজে, দৈনন্দিন রান্নার কাজে, স্নান করতে, জামা কাপড় ধুতে যথেষ্ট পরিমাণ জলের প্রয়োজন হয়। এবার জল আমার এই সমস্ত কাজে লাগলো, কিন্তু জল কাজে লাগার পরে দেখব জলের অতি ব্যবহার এবং সংকট। এবার জল আমাদের যেটুকু দরকার তার চেয়ে অতিরিক্ত পরিমাণে জল যখনই আমরা ব্যবহার করব তখন সেটা হচ্ছে জলের অপচয় হয়। যেমন দেখো 1 নম্বর পয়েন্ট, জলের অতি ব্যবহার। জলের অতি ব্যবহারের ফলে তীব্র জল সংকট, বেশ কিছু সমস্যা তৈরি হচ্ছে। এরকম কতগুলো ঘটনা হলো। 1 নম্বর, বেশ কয়েকটি পশ্চিমবঙ্গের জেলায়, যেমন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, নদিয়া, হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদ এবং মালদহের বহু মানুষ আর্সেনিক দূষণের দ্বারা আক্রান্ত। কারণ এখানকার জলের মধ্যে আর্সেনিকের মাত্রাটা অনেক বেশি হয়েছে। কেন হচ্ছে দেখো, এর ফলে আক্রান্ত মানুষের ত্বকে, বিশেষ হাত ও পায়ের তলদেশে পচনশীল ক্ষত সৃষ্টি হয়। একে ব্ল্যাক ফুট ডিজিজ বলা হয়, অর্থাৎ যেগুলো কালো কালো হয়ে পচে যায়। এর কারণ অপরিকল্পিতভাবে কৃষিকাজের জন্য মাটির ভূগর্ভস্থ জল প্রচুর পরিমাণে তুলে নেওয়া হয়েছিল বিগত কয়েক বছরে। এর কারণ হচ্ছে মাটির যে ভৌম জলটা রয়েছে কৃষিকাজের জন্য প্রচুর পরিমাণে তুলে নেওয়া হয়েছিল, যার ফলে কি হয়, মাটিতে জলের পরিমাণ কমে যায় এবং কি করে, বিশেষ করে বোরো ধানের জন্য শস্যক্ষেত্রের মাঝে বা শস্যক্ষেত্রের কাছাকাছি জায়গাতে বেআইনিভাবে ডিপ টিউবওয়েল বা শ্যালো পাম্প বসিয়ে প্রচুর পরিমাণ ভূগর্ভ জল তুলে নেওয়া হয়েছিল। এই জন্য জলের একটা সংকট শুরু হয়েছিল।
এবার জলের পরিমাণ যখন মাটির স্তরে কমে গেল, তো মাটির নিচে জলস্তরে শিলাস্তরে অবস্থিত বিভিন্ন আর্সেনিকের যৌগ অক্সিজেন দ্বারা জারিত হয়ে দ্রব্য আর্সেনিক যৌগটি তৈরি করে এবং জলে দ্রবীভূত হয়ে যায়। বলছে মাটির নিচের যে শিলাস্তর রয়েছে সেখানে যে আর্সেনিক রয়েছে, অক্সিজেন দ্বারা জারিত হওয়ার ফলে আর্সেনিক যৌগটি তখন কি জলে দ্রবীভূত হয়ে যায়। পানীয় জলে আর্সেনিকের সহনশীলতা 0.5 মিলিগ্রাম পার লিটার, এর বেশি হলে বিপদ। অর্থাৎ 0.5 মিলিগ্রাম পার লিটার আর্সেনিক থাকলে সেটা আমাদের উপকার, আমাদের শরীরের কাজে আসে। কিন্তু ওর চেয়ে বেশি যদি আর্সেনিক হয়ে যায় তখন আমাদের ব্ল্যাক ফুট ডিজিজ টাইপের ডিজিজ বা আর্সেনিকোসিস ডিজিজ হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এছাড়া আমাদের শহরাঞ্চলে মানুষের সচেতনতার অভাবে প্রচুর পরিমাণে পানীয় জল খোলা ট্যাপ কল থেকে পড়ে নষ্ট হয়। অর্থাৎ এই যে আমাদের পিএইচই লাইনগুলো রয়েছে সেগুলো থেকে প্রচুর জল কিন্তু পড়ে আমাদের নষ্ট হয়। অনেকেই অবিবেচকের মতো দৈনন্দিন জীবনে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের জল প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করে পানীয় জলে অপচয় করেন। অর্থাৎ যেটুকু জল আমাদের দরকার তার চেয়ে বেশি যদি ব্যবহার করে তাহলে সেটা হচ্ছে জলের অপচয়। এবার সক্রিয়তামূলক কার্যবলী কি দেখো, এবার জলের সংকট, জলের অতি ব্যবহার, যেহেতু আমাদের জল লিমিটেড, মনে রাখবে যে একমাত্র 1% জল আমরা ব্যবহার করার জন্য পাই। জলের অতি ব্যবহার যেমন পানীয় জলের সংকটের একটা অন্যতম কারণ, তাছাড়া আরও বিভিন্ন কারণে পানীয় জলের উৎস হিসেবে পুকুরের জল, নদীর জল দূষিত হচ্ছে। যেমন কলকারখানার ভারী ধাতু, সীসা, দস্তা, ক্যাডমিয়াম, পারদ, বিষাক্ত জল মিশার ফলে জল বিষাক্ত হয়ে যাচ্ছে। শস্য ক্ষেত্রে অভঙ্গুর কীটনাশক, অভঙ্গুর মানে এগুলো কিন্তু নষ্ট হয় না, যেমন প্লাস্টিক নষ্ট হয় না, এগুলো নষ্ট হয়। এগুলো খুব প্রথম কি ডাইক্লোরো, ডাইফ্লোরো, ট্রাইক্লোরো ইথেন। ডিডিটি মানে হচ্ছে ডাইফ্লুরো ট্রাইক্লোরো ইথেন। আর বিএইচসি মানে হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড। যদিও ডিডিটি এখন বর্তমানে ব্যান করা হয়েছে, কারণ এই ডিডিটির ফলে কী হতো, এক ধরনের পাখির ডিমের যে খোলক, সেই খোলকটা দুর্বল হয়ে যাচ্ছিল, যার ফলে তার সংখ্যা বিলুপ্তের পথে চলে এসেছিল। এই জন্য ডিডিটাকে ব্যান করে দেওয়া হয়েছে। কারণ এগুলো যে কীটনাশক, এই কীটনাশকগুলো জলে মিশছে জল থেকে তখন জীবদের মধ্যে আসছে, যেটাকে আমরা বায়োম্যাগনিফিকেশন বলি। ফলে এই জল পানের অযোগ্য হচ্ছে, জল সংকটের অন্যতম কারণ হচ্ছে। দেখো এখানে জল সংকটের ফলে কি হচ্ছে, দেখো পানীয় জল সংকটের কারণে সুদানের 12.3 মিলিয়ন, ভেনেজুয়েলার 5 মিলিয়ন, ইথিওপিয়ার 2.7 মিলিয়ন, তিউনিসিয়ার 2.1 মিলিয়ন এবং কিউবার 1.3 মিলিয়ন মানুষ দূষিত জল পানে বাধ্য হচ্ছেন। এছাড়া তুমি যদি দেখো আফ্রিকার কোপেনহেগেন বলে যে সিটিটা রয়েছে, সেই সিটিটা এখন বর্তমানে ড্রাই সিটি হিসেবে ঘোষণা হয়েছে। আর 2025 সালে আমাদের বেঙ্গালুরু যে সিটিটা রয়েছে, সেই শহরটা কিন্তু তোমার ড্রাই সিটি হিসেবে প্রকাশ পাবে বলে আশা করছেন অনেকে। বৃষ্টির জল সংরক্ষণ, তাহলে আমরা কি করতে পারি? বৃষ্টির জল যেহেতু পানীয় জল পান করা যায়, সুতরাং বৃষ্টির জলকে এবার সংরক্ষণ, জলকে বাঁচাতে হবে আমাদের। ইউনাইটেড নেশনস কমিটি অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস প্রতিটি মানুষের জলের অধিকার সুরক্ষিত করতে 5টি বিষয়ের উপর গুরুত্ব করা হয়েছে। প্রত্যেকটা মানুষ যাতে জলকে ব্যবহার করতে পায় তার জন্য 5টা গুরুত্বের কথা বলেছেন। কী? মানুষের নিজেরও ঘরোয়া কাজের জন্য চাই পর্যাপ্ত, নিরাপদ, গ্রহণযোগ্য, বয়সসাধ্য নয়, সহজে সংগ্রহ করা যেতে পারে এমন জল। অর্থাৎ এই 5টা বৈশিষ্ট্য, যেখানে আমি একটা পরিবার পর্যাপ্ত পরিমাণে জল পায়, নিরাপদে জল পায়, কোনো কেউ বাইরে থেকে যাতে ওর জন্য পয়সা বা অন্য কেউ চার্জ না করে, গ্রহণযোগ্য এবং জলটা যাতে ভালো হয়, ব্যয়সাধ্য নয় অর্থাৎ খরচাবহুল নয় এবং সহজে সংগ্রহ করা যায় এরকম জল পেতে পারে। যেমন ভূগর্ভস্থ জলের স্তর ক্রমশ নিচে নেমে আছে, জল যেহেতু মাটির তলায় কমে যাচ্ছে, কৃষিক্ষেত্র বা অন্যান্য কাজের জন্য জল বেশি বেশি উত্তোলন করার ফলে জলের পরিমাণটা যখন কমে যাচ্ছে, তখন কি করবে আমাদের এই জলের স্তরটা কমে যায়, নিচে নেমে যাচ্ছে। সেই জন্য আমাদের বৃষ্টির জল সংরক্ষণ করার দিকে নজর দেওয়া প্রয়োজন। কীভাবে বৃষ্টির জল সংরক্ষণ করবে তার নিচে আলোচনা করা হলো। দেখো এখানে
ভারতবর্ষের সাউথ ইন্ডিয়াতে অনেক সিটিতে কিন্তু এই বৃষ্টির জলকে সংগ্রহ করা হয়। বৃষ্টির জল সংরক্ষণ পদ্ধতি কি? 1 নম্বর দেখো, নিয়মিত পরিষ্কার করা বাড়ির ছাদ বা ঢালাই করা উন্মুক্ত ছাদে বৃষ্টির জল জমা করা যেতে পারে। এছাড়া পুকুর হ্রদে বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থা করা যেতে পারে। এই যে ছাদটা যদি পরিষ্কার করে রাখা হয় তাহলে সেখানে কিন্তু জল ধরে রাখা যেতে পারে। পরিবহন, সংরক্ষিত বৃষ্টি জলকে ছাদ থেকে পাইপের মাধ্যমে পরিশোধন অঞ্চলে নিয়ে যাওয়া যেতে পারে বা সরাসরি কিছু কাজে ব্যবহার করা যেতে পারে। 3 নম্বর দেখো, পরিশোধন, ফিল্ট্রেশন। তাহলে এই যে ছাদের মধ্যে যে জলটা হলো সেই জলটাকে প্রথমে একটা পাইপের মাধ্যমে নামিয়ে একটা ফিল্টার ট্যাঙ্কে দিতে হবে। ফিল্টার ট্যাঙ্ক কী থাকে? প্রথমে বালুর স্তর থাকে, তারপর নুড়ির স্তর থাকে, এবং এর মধ্যে যখন জলটা যাবে, জলের মধ্যে যে বড় বড় দূষিত মানে ভেজালগুলো রয়েছে, মিশ্রিত পদার্থ রয়েছে, সেগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। তখন এই যে কুয়ো, এরকম একটা কুয়ো তৈরি করা থাকবে, সেই কুয়োতে কিন্তু পরিশুদ্ধ জলটা তোমার চলে যাবে। এই জলটাই কিন্তু আমরা বিভিন্ন শাকসবজি চাষের ক্ষেত্রে বা জমিতে ব্যবহার করতে পারবো বা নিত্য প্রয়োজনীয় কাজে আমরা ব্যবহার করতে পারবো। পরিশোধন, পাইপের মাধ্যমে বৃষ্টির জলকে নুড়ি, বালি, কাঠকয়লা, কোনো ক্ষেত্রে নাইলনের ছাঁকনির মধ্য দিয়ে পাঠানো হয়। এর ফলে বৃষ্টির জলের ধুলো, বালি, জৈব পদার্থ প্রভৃতি থেকে বিশুদ্ধ জল পাওয়া যায়। তাহলে আমরা ছাদে সংগ্রহ করে সেই জলটা পাইপের মাধ্যমে নিচে নামিয়ে ফিল্টার করে সেটাকে আমরা ব্যবহার করতে পারি। সঞ্চয়, বিশুদ্ধ জলকে সঞ্চয়ী ব্যারেল অথবা মাটির নিচে জলাধারে সঞ্চয় করা। এই যে মাটির নিচে জলাধারে সঞ্চয় করছি আমরা। ভূগর্ভে প্রেরণ, অনেক সময় বৃষ্টির জলকে ভূগর্ভে সরাসরি পাঠানোর ব্যবস্থা করা হয়। এভাবে সংগৃহীত বৃষ্টির জল প্রাকৃতিকভাবে বিশুদ্ধ দূষণ মুক্ত হয়। কারণ ভূগর্ভের মধ্যে যদি জলকে পাঠানো হয় কোনো পাইপের মাধ্যমে, তাহলে সেখান থেকে যখন জলটা উত্তোলন করা হবে তখন সেটা কিন্তু বিশুদ্ধ জল হবে। খ্রিস্টপূর্ব 3য় শতকে বালুচিস্তান, বর্তমানে পাকিস্তান, আফগানিস্তান, ইরান এবং কুচ, বর্তমান ভারতের অন্তর্গত কৃষিজীবীরা চাষাবাদের জন্য বৃষ্টির জল ধরে রেখে তা ব্যবহার করতেন। প্রাচীন ভারত তামিলনাড়ুতে চোল রাজারা বৃষ্টির জল সংরক্ষণ করতেন। সে সময় বৃহদেশ্বর মন্দির থেকে শিবগঙ্গা পুকুরের বৃষ্টির জল সংগ্রহ করা হতো। এবং বর্তমানে তোমার কেরলের দিকে বা সাউথ ইন্ডিয়ার দিকে অনেক জায়গাতে কিন্তু এই ছাদের মাধ্যমে বৃষ্টির জলকে সংগ্রহ করা হচ্ছে। তো এই ছিল এই জল নিয়ে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে লাইক ও শেয়ার করো। থ্যাংক ইউ।